শিক্ষকের বৈঠকখানার সপ্তম বৈঠকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বৈঠকে আমাদের আলোচনা তাহারই পরে মনে, কবি সুফিয়া কামাল। কবি সুফিয়া কামাল এই নামে একটি কবিতা লিখেছেন, যেই কবিতা আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য। তিনি হয়তো অন্য কারো কথা মনে করেছেন, হয়তো বলবো কেন, আমরা জানি তার প্রথম স্বামী নিহাল হোসেনকে মনে করেই তিনি তাহারই পরে মনে কবিতাটি লিখেছিলেন। আমরা কিন্তু সেই নিহাল হোসেনকে মনে করে আজকের অনুষ্ঠানটি করছি না, আমরা সরাসরি কবি সুফিয়া কামালকেই মনে করছি। আমাদের এই মনে পড়া আর কবি সুফিয়া কামালের মনে পড়ায় কিছুটা পার্থক্য রয়েছে। আমরা মনে করছি কবি সুফিয়া কামালকে, সুফিয়া কামাল মনে করেছিলেন তার প্রয়াত স্বামী নিহাল হোসেনকে। এই তাহারই পরে মনে আলোচনা করার জন্য শিক্ষকের বৈঠকখানায় উপস্থিত রয়েছেন ঢাকা থেকে নটরডেম কলেজের প্রভাষক জনাব মঞ্জু আরা রশিদ এবং গাজীপুর থেকে ইকবাল সিদ্দিকী কলেজের প্রভাষক মোহাম্মদ তারিকুল ইসলাম জনি। মঞ্জু ম্যাডাম এবং তারিকুল ইসলাম জনিকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষকের বৈঠকখানা অনুষ্ঠানে। ম্যাডামকে অনেক প্রাণবন্ত লাগছে, দীর্ঘদিন পরে, বিশেষ করে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা আপনাকে দেখতে পেয়ে যথেষ্ট আবেগ আপ্লুত হবে এবং তারা যে আপনাকে ভালোবাসে, আমরা যে আপনাকে খুব ভালোবাসি, মিস করি, সেটা হয়তো আপনি যদি আজকে শুধু দর্শক হতেন সেটা টের পেতেন। যেহেতু আপনি অংশগ্রহণ করছেন, আপনি হয়তো সব দিকে খেয়াল করতে পারবেন না। মূলত কবি সুফিয়া কামালকে নিয়েই আজকে আমাদের বৈঠক। আমাদের ইচ্ছে ছিল শুরুতে যে এই বৈঠক হবে পাঠ্যপুস্তকে সুফিয়া কামাল, কিন্তু পরবর্তীতে আমরা শিরোনামটা পরিবর্তন করেছি, বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের কথা ভেবে। এই করোনা কালে তারা সরাসরি ক্লাস করতে পারছে না। যে ছেলে মেয়েরা আজকের এই অনুষ্ঠানটি দেখছে তাদের হয়তো অনেকেরই স্বপ্ন ছিল যে তারা নটরডেম কলেজে পড়বে কখনো, কিন্তু তারা পড়তে পারেনি, আর মেয়েদের পক্ষে তো সম্ভবই না। তো সেই কারণেই অন্তত মঞ্জু আরা ম্যাডামের আজকের যে অংশগ্রহণ, এর মধ্য দিয়ে দুধের স্বাদ কিছুটা ঘোলে হলেও কিছুটা মেটানো সম্ভব হবে, যে তারা অন্তত নটরডেম কলেজের একজন প্রভাষকের ক্লাস পাবেন, আর বিশেষ করে আমাদের প্রিয় মঞ্জু আরা ম্যাডামের। আজকের এই শিক্ষকের বৈঠকখানায় একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো প্রভাষক আছেন, যোগ দিয়েছেন নটরডেম কলেজের। আরেকজন যিনি প্রভাষক ইকবাল সিদ্দিকী কলেজের, তিনি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলেন। তাহলে আসলে আজকের প্রোগ্রামটা আসলে নটরডেম কলেজেরই প্রোগ্রাম। আমি মাঝখানে আমের আটির মতো বসে আছি। তো আজকে আমার শরীরটাও ভালো না, তাই আমি তেমন কথা বলবো না। শুরুতেই আমরা দেখে নেই বেগম সুফিয়া কামালের একটি ভিডিও ক্লিপ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মস্ত বড় একটা সমিতি করেছিলেন, আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম। এখন আমাকে বলে, ফুলকবি তুই তো কবি হয়ে গেলি, আর তো লেখাপড়া তো ডিএনএ তো আর পাশ করবি না, তো এখন আমার সাথে সমাজের কাজ কর।
দেখে আসি যে এখন পাঠ্যপুস্তকে বা পাঠ্য বইয়ে সুফিয়া কামালের কি অবস্থা। প্রথম শ্রেণীতে একটি কবিতা রয়েছে তার, সেটা হলো ইতল বিতল, এখনকার বইগুলোতে। দ্বিতীয় শ্রেণীতে কবিতা রয়েছে প্রার্থনা, তৃতীয় শ্রেণীতে নেই, চতুর্থ শ্রেণীতে আছে মোদের বাংলা ভাষা, পঞ্চম শ্রেণীতে নেই, ষষ্ঠ শ্রেণীতে নেই, সপ্তম শ্রেণীতে আছে সাম্য, অষ্টম শ্রেণীতে আছে জাগো তবে অরণ্য কন্যারা, যদিও এটি পরীক্ষার সিলেবাসে নেই। নবম দশম শ্রেণীতে আছে আমার দেশ, এটিও সিলেবাসে নেই, এসএসসি পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত নেই, কিন্তু বইতে আছে। একাদশ দ্বাদশে আছে তাহারেই পরে মনে, যেটি আসলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। তো এই তাহারেই পরে মনে এই কবিতাটি সম্পর্কেই এখন এর প্রেক্ষাপট সম্পর্কে কথা বলবেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জনি, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ, গাজীপুর। আসসালামু আলাইকুম। শিক্ষকের বৈঠকখানার সপ্তম আসরে সঞ্চালক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানটিতে আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমার শিক্ষক মঞ্জুরা রশিদ ম্যাডামকে। যদিও উনি সরাসরি আমার শিক্ষক নন, তবুও আমার শিক্ষক। সরাসরি শিক্ষক হলে হয়তো বা একদিক থেকে হতেন, কিন্তু সরাসরি না হওয়ার কারণে হয়তো বা উনি এখন দুই দিক থেকে আমার শিক্ষক। প্রথমত হচ্ছে আমার ফ্রেন্ডদের উনি শিক্ষক ছিলেন এবং খুবই শ্রদ্ধেয় শিক্ষক, এখনো মঞ্জুরা ম্যাডামের নাম বলে পড়াশোনার কথা উঠলেই। দ্বিতীয়ত ম্যাডাম এখন যে কলেজে শিক্ষকতা করছেন, আমি একসময় এই কলেজের ছাত্র ছিলাম, তো সেই হিসেবেও ম্যাডাম আমার শিক্ষক। ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং তার সঙ্গে যে আমার একটি মানে আলোচনার বিষয় এখানে রয়েছে, এতে আমি নিজেকে কৃতজ্ঞ বোধ করছি। তো যাই হোক, প্রিন্সিপাল স্যার ইতিমধ্যেই আমাদের এই অনুষ্ঠান আজকে বৈঠকখানার শিরোনাম নির্ধারণ করেছেন, তাহারই পরে মনে। তাহারই পরে মনে বলতে সুফিয়া কামালকে তো অবশ্যই আমাদের মনে পড়ে, এবং সাথে সাথে সুফিয়া কামালের কাকে মনে পড়েছিল সেটি মূলত হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমার যতটুকু মনে পড়ে, প্রাথমিক বিদ্যালয়ে আমার সুফিয়া কামালের সাথে প্রথম পরিচয়, সাহিত্যিক পরিচয় আমি বলবো আজিকার শিশু নামটি দিয়ে। এই নামে যে কবিতাটি ছিল, প্রথম আমি সুফিয়া কামালের এই কবিতাটি পড়েছিলাম, এবং একটি কবিতার মাধ্যমে কিভাবে পূর্বের একটি যুগের সঙ্গে বর্তমান যুগের বা তৎকালীন সময়ের কিভাবে একটি সামঞ্জস্য বা পার্থক্য ছিল, এই কবিতাটির মাধ্যমেই লেখক আসলে বুঝাতে চেয়েছিলেন। তো কিছুদিন পূর্বে সুফিয়া কামালের 21তম মৃত্যু বার্ষিকী পালিত হলো, যেটি হচ্ছে 20 নভেম্বর। তো সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সুফিয়া কামালের যে কোনো সাহিত্যকর্ম, সুফিয়া কামাল না, যে কোনো লেখকের যে কোনো সাহিত্যকর্ম যদি আমরা পাঠ করতে চাই, প্রথমে লেখকের সেই লেখার প্রেক্ষাপটটা আমাদের জেনে নেওয়া উচিত। অন্যথায় হয়তো বা সেই পাঠটি আমাদের খুব ভালোভাবে আকৃষ্ট করবে না, বা সেই পাঠের বিষয়বস্তু হয়তো বা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো না। তো সুফিয়া কামালের জন্ম হয়েছিল বরিশাল জেলায় আড়িয়াল খাঁ নদীর তীরে শায়েস্তাবাদ নামক একটি জায়গায়। আমরা যদি ক্যালেন্ডারের হিসাব করি, সেটি হচ্ছে 1911 সালের 20 জুন। একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা তৎকালীন সময়ে খুবই নামকরা একজন উকিল ছিলেন। যদিও বাবার খুব একটা স্নেহ মমতা উনি খুব বেশি দিন পাননি, মাত্র 7 বছর বয়সে তার বাবা বৈরাগ্য সাধনের উদ্দেশ্যে বাসা থেকে চলে যান, এবং তার মায়ের সাহচর্যে আসলে তার ছোট থেকে বড় হয়ে ওঠা, এবং মায়ের কাছ থেকে প্রথম সাহিত্যের অনুপ্রেরণা উনি পান। তার মাই তাকে সাহিত্য পাঠ করতে এবং সাহিত্য লিখতে প্রথম অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তো এভাবেই তার দিনগুলো মোটামুটি সংগ্রামের সঙ্গে যাচ্ছিল বাবার অনুপস্থিতিতে। এর মধ্যে 1918 সালে তার দেখা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে, এবং বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা হওয়ার পরে লেখালেখির যে আগ্রহ, সেটি তার আরো তীব্রভাবে বেড়ে যায়। তো তৎকালীন সময়ে যে সময়টা আমরা কথা বলছি, সেই সময়টায় মুসলিম পরিবারের মধ্যে খুবই বিধিনিষেধ ছিল। বাইরে তারা খুব একটা পড়তে যেতে পারতেন না। তাদের শিক্ষিত হওয়ার একটাই মাধ্যম যে স্বশিক্ষিত হওয়া। সুফিয়া কামালও তাই করেছিলেন। তিনি বাড়িতে বসেই স্বশিক্ষিত হওয়ার প্রয়াস চালিয়েছিলেন, এবং তৎকালীন সময়ে আরো একটি যে বিষয় ছিল যে কম বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটি বিষয় তখন প্রচলিত ছিল। সুফিয়া কামালও মাত্র 12 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সম্পর্কে তিনি ছিলেন তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেন। 1923 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তবে এমনিতে যা হয় যে কম বয়সে বিয়ে হলে মেয়েদেরকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, শুধু সংসার কেন্দ্রিক জীবনযাপন করতে হয়। তো সুফিয়া কামালের এই দিক থেকে একটু ব্যতিক্রম ছিল। আমি বলবো যে এটা সুফিয়া কামালের জন্য এক ধরনের আশীর্বাদই, যে সৈয়দ নিহাল হোসেন নিজেও সাহিত্য অনুরাগী ছিলেন, নিজেও সমাজসেবক ছিলেন। তিনি নানাভাবে সুফিয়া কামালকে সাহিত্য সাধনা করতে উৎসাহ জুগিয়েছিলেন। তার উৎসাহে প্রথম 1923 সালে সৈনিক বধূ নামে একটি গল্প স্থানীয় বরিশালের স্থানীয় একটি পত্রিকায় তখন প্রকাশিত হয়েছিল। এছাড়া তার প্রথম কবিতা সৈয়দ নিহাল হোসেনের অনুপ্রেরণায় 1926 সালে প্রকাশ হয়েছিল। তো দিনগুলো ভালোই যাচ্ছিল, এর মাঝে সৈয়দ নিহাল হোসেন সুফিয়া কামালকে নিয়ে যান রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়িতে, রবীন্দ্রনাথের সাথে তাকে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য। তো এর মধ্যে একটি ঘটনা ঘটে, যে ঘটনাটি সুফিয়া কামালের জীবনে খুব মারাত্মক ভাবে আঘাত আনে। সেটি হচ্ছে 1922 সালে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে তার স্বামী সৈয়দ নিহাল হোসেন মারা যান, এবং স্বামীর মৃত্যুতে তার মধ্যে যে প্রচন্ড শূন্যতা এবং তার ব্যক্তি জীবন ও সাহিত্য সাধনায় যে শূন্যতা বিরাজ করছিল, তারই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনার যে বিষয় কবিতাটি, তাহারই পরিমাণে কবিতাটি লেখা হয়েছিল। এটি লেখা হয়েছিল মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে। পরবর্তী সময়ে কবিতাটি ছাপা হয় তার একটি কাব্যগ্রন্থে, যেটির নাম ছিল সাঁঝের মায়া। এক্ষেত্রে একটু বলে রাখি যে উনি বরিশাল থেকে যখন ঢাকায় চলে আসেন, বরিশাল থেকে ঢাকায় চলে আসার পর ধানমন্ডিতে উনি যে বাড়িতে উঠেছিলেন সে বাড়ির নামও কিন্তু সাঁঝের মায়া ছিল। তো সাঁঝের মায়ার প্রত্যেকটি কবিতায় আসলে বিরহের সুর আমরা দেখতে পাবো। তার স্বামীর মৃত্যুজনিত কারণে তার মধ্যে যে শূন্যতা ছিল, এই শূন্যতাই মূলত এই কাব্যগ্রন্থের প্রতিটা কবিতায় আমরা লক্ষ্য করব। তো কাব্যগ্রন্থটি প্রকাশ করা হয়েছিল 1938 সালে, এবং কাব্যগ্রন্থটি প্রকাশ করার পরে এর যে প্রকাশক ছিলেন তিনি একটি কপি পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটি পড়ে সুফিয়া কামালের খুবই প্রশংসা করেছিলেন এবং একটি আশীর্বাদ পত্র লিখেছিলেন। সুফিয়া কামালের প্রাথমিক পর্যায়ে, সাহিত্য সাধনার প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম প্রমুখ বিখ্যাত কবিদের সাহচর্য পেয়েছিলেন। যদিও তার কাব্য সাধনায় কিন্তু এসব লেখকের খুব একটা ছায়াপাত আমরা দেখি না। তিনি প্রথম কাব্যগ্রন্থি থেকেই কিন্তু স্বকীয় ছিলেন, তার নিজস্ব একটু কাব্য ধারা ছিল, কাব্য বৈশিষ্ট্য ছিল। পরবর্তী কাব্যগুলোতেও কিন্তু আমরা সেই বিষয়টি লক্ষ্য করি। তো আসলে এক কথায় যদি বলি যে তাহারই পরে মনে কবিতাটি কেন লেখা হয়েছে, এক কথায় বলতে গেলে লেখা হয়েছে তার প্রথম স্বামী, যিনি ছিলেন তার কাব্য সাধনার প্রথম অনুপ্রেরণা, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, সেই স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুজনিত কারণে তার মনের মধ্যে যে শূন্যতা ছিল, সেই শূন্যতাই একটি বহিঃপ্রকাশ হচ্ছে আমরা দেখবো এই কবিতাটির মধ্যে। যে কথাটি আমাদের জনি স্যার বলেছেন ইতিমধ্যে, সাঁঝের মায়া কাব্যগ্রন্থটির যে ভূমিকা, এটি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি ভূমিকা লিখতে গিয়ে বলেছিলেন, কবি সুফিয়া এন হোসেন বাংলার কাব্য গগনে উদয় তারা, অস্ত তোরণ হতে আমি তাহাকে যে বিস্মিত মুগ্ধ চিত্তে আমার অভিনন্দন জানাতে পারলাম, এ আনন্দ আমার স্মরণীয় হয়ে থাকবে। তাহলে রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম সবার কাছ থেকেই তিনি ভালোবাসা পেয়েছিলেন, স্নেহ পেয়েছিলেন। তাহলে এবার আমরা যাই মঞ্জুয়ারা ম্যাডামের কথা শুনে আসি কবিতার বিষয়বস্তু সম্পর্কে। শুভ সন্ধ্যা সবাইকে। আমার প্রিয় রাজেন্দ্রপুরের সব মানুষের জন্যই আমার অনেক অনেক প্রীতি ভালোবাসা। রাজেন্দ্রপুর আমার ভীষণ আবেগের একটা জায়গা। বলতে গেলে রাজেন্দ্রপুর আমি যা কিছু হয়ে উঠেছি শিক্ষকতার পেশায় এসে, যা কিছু হয়ে ওঠা আমাকে মূলত আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ছিলাম, একেবারে হাতে ধরে ধরে আমি ওখান থেকে শিখেছি। আমি সবসময় এজন্য খুব কৃতজ্ঞ থাকবো। আমি আবার রাজেন্দ্রপুরের সামনে আসতে পারলাম, এটা আমার অনেক ভালো লাগা। ফিজিক্যালি যাওয়া না হলেও মানসিক ভাবে অন্তত কিছুটা সুযোগ পেলাম, এটাই বা কম কিসে। এটাও আমার ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই। তো আজকে এই আবেগের কথাগুলো থাক না হয়, আজকে যেহেতু আমরা একটা রুদ্ধ সময়ে আছি, প্রকৃতি আমাদের একটা স্বেচ্ছা কারাগারে নিক্ষেপ করেছে। এই সময়ে বিশেষ করে এই শিক্ষকের বৈঠকখানার মাধ্যমে আমাদের সিদ্দিক ভাই যে উদ্যোগ নিয়েছেন সেটা অবশ্যই ভীষণভাবে প্রশংসার দাবি রাখে।
তো যে উদ্দেশ্যে এই কাজটা করা, আমরা সেদিকেই একটু আগাই, যে তোমরা ঘরে আছো, তোমাদের মন কেমন করা দিনগুলো, সেই দিনে আমরা যেন আমাদেরকে প্রকৃতি তো অবশ্যই তার তৃষ্ণা মিটিয়ে এক সময় শান্ত হবে, আমরা আবার স্বাভাবিক জীবন ফিরে পাবো। তো সেই দিনগুলোতে আমরা যেন নিজেদেরকে পিছিয়ে পড়াদের কাতারে দেখতে না পাই, সেই তাগিদ থেকেই অবশ্যই সিদ্দিক ভাই এই উদ্যোগটা নিয়েছেন, যেন তোমরা একেবারে সময় উপযোগী থাকো, সেই কথা চিন্তা করে। এটা খুব ভালো একটা উদ্যোগ। তো চলো আমরা একটু কবিতাটা নিয়ে কথা বলি। জনিকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, খুব সুন্দর করে বলেছে। তো জনির কাছ থেকে আমরা জেনেছি যে এই কবিতা আসলে কবির ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে। আমরা জানি যে প্রকৃতি মানব মনের আনন্দের অফুরন্ত উৎস। সহজ কথায় আমরা দেখি যে দেখো, আমাদের যখন রিমঝিম করে বৃষ্টি পড়ে, আমাদের মনও কিন্তু একদম ময়ূরের মতো নেচে ওঠে, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। আবার যখন প্রকৃতি মেঘ যখন গুমোট বেঁধে থাকে, তখন তোমার মনের কোণেও কিন্তু এক টুকরো মেঘ জমে থাকে, কি একটা অজানা ব্যথায় তোমার মন ভারাক্রান্ত হয়। আবার শীতের দিনে তোমার রোদ যখন এসে তোমার গায়ে লাগে, তোমার মনটাও ওরকম করে কিন্তু আনন্দের এক পশলা যেন কি হয়ে যায়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমরা এই অনুভবগুলো থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃতি আমাদের মনের উপরে একটা বড় ভূমিকা রাখে। আমরা এই কবিতাটায় এই যে সাধারণ একটা ব্যাপার, স্বাভাবিক বা প্রকৃতিগত যে একটা ব্যাপার, যে মানব মনের ওপরে প্রকৃতির প্রভাব অপরিসীম, সেই ব্যাপারটাকে আমরা দেখব যে একটু ভিন্ন ব্যঞ্জনায় এখানে ফুটে উঠেছে। দেখো, আমরা জানি যে আমাদের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক এরা ভীষণভাবে অনুভূতিপ্রবণ, স্পর্শকাতর, সেন্সিটিভ। তো আমাদের চারপাশে যা কিছু হয় আমরা সাধারণ চোখে সেটা দেখতেই পাই না, কিন্তু দেখবে যে এই কবি, সাহিত্যিক বা সাংবাদিকেরা সেটাকে কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং তাদেরকে খুব ভালো করে এগুলো অন্য রকম করে তাদেরকে কিন্তু এই ব্যাপারগুলো প্রভাবিত করে। সে কারণে তারা সৃষ্টির নেশায় মেতে ওঠেন। সাংবাদিক তার লেখার মধ্য দিয়ে, কবি সাহিত্যিকেরা তার লেখার মধ্য দিয়ে তাদের নিজস্ব স্টাইলে। আবার অন্যদিক দিয়ে দেখো যে প্রকৃতির কথা বলেছি, যে মানব মনের উপরে প্রকৃতির প্রভাব অপরিসীম। তো আমরা যদি আমাদের এই বাংলাদেশের কথাই জানি, ঋতুভিত্তিক আমাদের যে প্রকৃতি, এই 6টা ঋতু, এর মধ্যে আমাদের মানব মনের উপরে প্রভাব বিস্তার করবার জন্য সবচেয়ে বেশি আয়োজন, উপাচার কার আছে? বসন্ত ঋতুর। তাহলে এই কারণেই বসন্তকে ঋতুর রাজা বলা হচ্ছে। তাহলে আমরা দুটো দিক দেখলাম, এক হচ্ছে যে প্রভাবিত হবার মতো সেন্সিটিভ হচ্ছে কবি সাহিত্যিকেরা, শিল্পীরা বেশি, সাংবাদিকেরা বেশি। আমাদের সুফিয়া কামাল একজন শিল্পী, একজন লেখক। আবার অন্যদিকে প্রভাবিত করার ক্ষমতা হচ্ছে বসন্ত ঋতুর সবচেয়ে বেশি। তাহলে দুজনাই কিন্তু চূড়ান্ত একটা জায়গায় আছে, একজন প্রভাবিত হবার ক্ষেত্রে, আরেকজন প্রভাবিত করবার ক্ষেত্রে। তাহলে সাধারণভাবেই যে বসন্ত আসবে আর কবি সেটাকে নিয়ে তার রচনার মধ্য দিয়ে তুলে ধরবেন, বন্দনা করবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই কবিতায় আমরা দেখতে পাবো কবি সুফিয়া কামাল তার বসন্ত এসে গেলেও আমরা তো এটা বুঝতেই পারি যে কবিদের কাছে বসন্ত কত প্রিয় ঋতু, কত পছন্দের ঋতু। আমরা কবিতার ব্যাখ্যায়ও সেটা দেখতে পাবো, যে তিনি বলেছেন, অলখের তরি বাহিয়া, অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি। আমরা দেখবো যে কত দীর্ঘ প্রতীক্ষার মধ্য দিয়ে যেন বসন্তের আগমন ঘটে, অথচ এই দীর্ঘ প্রতীক্ষিত ঋতু প্রকৃতির বুকে এসে গেলেও কবি সুফিয়া কামাল সেটা টেরই পাননি। তিনি বলছেন তাই যে আমি বুঝতে পারি নাই যে প্রকৃতির বুকে বসন্ত এসে গেছে, এবং সে কারণে বসন্তকে নিয়ে বন্দনা করেননি। কবির বন্দনা মানে তার রচনা, তার লেখা। তো প্রতিবারই কবি ভক্ত কবির লেখা কবিতা দিয়ে বসন্তকে বরণ করে নেন। তোমরা দেখো, আমাদের বৈশাখ এলে, এসো হে বৈশাখে গানটা না গেলে যেমন আমাদের চলেই না, বৈশাখকে বরণ করাই হয় না। একইভাবে বসন্ত এলে, আহা আজিয়ে বসন্তে, এই গানটা ছাড়া যেন আমাদের চলেই না। হ্যাঁ, এরকম। তো এই কবি ভক্ত কবির কবিতা এত পছন্দ করেন যে প্রকৃতির বুকে বসন্ত এসে গেলেও সুফিয়া কামাল তাকে নিয়ে কবিতা রচনা না করায় তিনি ভীষণভাবে কষ্ট পেয়েছেন, এবং তিনি কবিকে
অনুরোধ করছেন, কবিকে বলছেন, এবং কবি ভক্ত বলছেন, আর কবি তা এই কথাগুলো উত্তর দেবার চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখব যে তিনি তার যে প্রকৃত কারণ, সেই প্রকৃত কারণটা তিনি বলতে চাচ্ছেন না। খুব স্বাভাবিকভাবেই তিনি ব্যক্তিত্ববান, তার ব্যক্তিগত জীবনে, এটা তো একান্ত ব্যক্তিগত ঘটনা। জনি স্যার বলেছেন যে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু 1932 সালে তিনি মারা যান। সেই আকস্মিক মৃত্যু বেদনায় তিনি এতটাই ভারাক্রান্ত আছেন যে বাইরের প্রকৃতিতে বসন্ত এসে গেলেও তিনি সেটাকে নিয়ে কবিতা রচনা করতে পারছেন না। এই রকম সময়ে বঞ্চিত কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে, কবি উত্তর দিচ্ছেন, কবিকে প্রশ্ন করছেন, কবি উত্তর দিচ্ছেন। এভাবে সংলাপের মধ্য দিয়ে, দুজনার সংলাপ, কবি ভক্ত আর কবির সংলাপের মধ্য দিয়ে এই কবিতাটা আবর্তিত হয়েছে। কবি সুফিয়া কামালের যে ভিডিও ক্লিপটি একটু আগে দেখেছি, তারপরের অংশটা আমরা একটু দেখব এখন। এখন অনেক বয়স হয়ে গেছে, এখন আল্লাহ আমারে অনেক দিয়েছে। আমি একটা সামান্য কোনো স্কুলে পড়ি নাই, কোনোখানে আমি লেখাপড়া শিখি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মান দেশে বিদেশে দিয়েছে। সবচেয়ে বড় সান্ত্বনা আমার এটা, গৌরবে বলতে পারো আমার 5টি বাচ্চা কারোর কাছে হাত পাতে নেই, কোনোদিন কোনো সরকারের সাহায্য নেয়নি। তারা নিজে নিজে আত্মপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয়েছে, কোনোদিন হাত পেতে তাদের জন্য কিছু ভিক্ষা করিনি। এটা আমার পরম শান্তি, পরম শান্তি। সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। বাংলাদেশ মহিলা পরিষদের করা ভিডিওটি আমরা দেখলাম। সাজের মায়া কবিতার বইটি বা কাব্যগ্রন্থটি হাতে পেয়ে রবীন্দ্রনাথ যে কথাটি সুফিয়া কামালকে লিখে পাঠিয়েছিলেন, তোমার কবিত্ব আমাকে বিস্মিত করে, বাংলা সাহিত্যে তোমার স্থান উঠে এবং ধ্রুব তোমার প্রতিষ্ঠা, আমার আশীর্বাদ গ্রহণ করো। তাহলে আমরা যেটা জানলাম যে সুফিয়া কামাল নিজের মুখেই বলছেন, আমি কোনো স্কুলে যাইনি, আমার কোনো সার্টিফিকেট নেই, তারপরেও আমি অনেক সম্মান পেয়েছি। এই যে পরিতৃপ্তি, এই যে শুকরিয়া, এটারই অভাব আমাদের জীবনে এখন সবচেয়ে। আমরা যাই করি না কেন সেখানে মনে হয় আমার আরো অনেক কিছু পাওয়ার ছিল, আমি পাইনি। সবার ভেতরেই কেমন যেন একটা না পাওয়ার বেদনা, এই না পাওয়ার বেদনা নিয়ে আমরা ছুটে বেড়াই উদ্ভ্রান্তের মতো। কিন্তু কবি সুফিয়া কামাল এমনটি ছিলেন না। আমি একটা দুর্লভ ছবি দেখাবো যেটা সাধারণত কোথাও পাওয়া যাবে না। এখানে একটি ছবি আছে, সুফিয়া কামালের ছবি দেখাই যাচ্ছে, মাঝখানে বসা। সুফিয়া কামালের ডান পাশে যে দুজন সাদা শাড়ি পরা দেখা যাচ্ছে, এই দুজন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন।
আর পেছনে যে একটু রঙিন কাপড় পরে দুই বোন দাঁড়িয়ে আছে বা হেলান দিয়ে আছেন, তারা হলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর বোন। আর পাশে যিনি বসে আছেন সুফিয়া কামালের পাশে, তিনি হলেন কাদের সিদ্দিকীর মা। তাহলে এমন এরকম একটি ঐতিহাসিক ছবি আমি একটি বঙ্গবীর কাদের সিদ্দিকীর পারিবারিক অ্যালবাম থেকে সংগ্রহ করেছি, এবং আমি আমার ছেলে মেয়েদেরকে বা এই অনুষ্ঠানের দর্শকদের জন্যই এই ছবিটা আমি উপস্থাপন করলাম। আরেকটি তথ্য আমরা জানিয়ে রাখি, সুফিয়া কামালের সঙ্গে আমরা বিশেষ করে যারা কচি কাচার সাথে জড়িত ছিলাম, কচি কাচার মেলার সাথে, তারা একেবারে অনেকভাবে জড়িত। আমরা তাকে খালাম্মা ডাকতাম। কচিকাচার মেলার জন্ম হয়েছিল 1956 সনে 5ই অক্টোবর। সুফিয়া কামালের তারাবাগের বাড়ির সেই আঙিনায় মাদুরের উপর বসে, একটা মাদুর বিছিয়ে, সেখানে রুকনুজ্জামান খান দাদা ভাই সহ যারা কচিকাচার মেলার উদ্যোক্তা ছিলেন, তারা সেখানে বসেছিলেন একটি শিশু সংগঠন করার জন্য, এবং সেখানে এই সংগঠনের নাম তৈরি হয় এবং রুকনুজ্জামান খান দাদা ভাই এটার পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। এবং সুফিয়া কামাল সেই দিন নিজে তাদেরকে মুড়ি বানিয়ে খাইয়েছিলেন। এই যে অনেক স্মৃতি। সুফিয়া কামালও এই উপদেষ্টা পরিষদের ছিলেন, তিনিও একজন কচিকাচার মেলার একজন অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি একাধারে শিশু সংগঠন করেছেন, অন্যদিকে মহিলাদের সংগঠন করেছেন, জাতীয় সংগঠন করেছেন। আমরা এখন চলে যাব তাহারই পরে মনে, এই কবিতার শিল্পগুণ সম্পর্কে জানতে। জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জনি বলবেন শিল্পগুণ তাহারই পরে মনে। ধন্যবাদ স্যার, আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটু এর শিল্পগুণ সম্পর্কে বলি। এমনিতে সাধারণত যা হয়, কবিতার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে বা শিল্পগুণ থাকে, যেমন কবিতার মধ্যে একটি ছন্দ থাকে। আমাদের এই কবিতার মধ্যেও ছন্দ রয়েছে এবং সেটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। 8 এবং 10 মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতার মধ্যে উপমা থাকে, অনুপ্রাস থাকে, রূপক থাকে, বক্রোক্তি থাকে, এরকম অনেক শব্দালঙ্কার এবং বাক্যালঙ্কার থাকে। এই শব্দালঙ্কার, বাক্যালঙ্কার, ছন্দ, রস এগুলো কিন্তু কবিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এই তাহারই পরে মনে কবিতার মধ্যেও রয়েছে। আমি যদি এই কবিতায় অনুপ্রাসের কথা বলি, যেমন একটি অনুপ্রাস আমি বলছি যে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। এই যে তুলি এবং খুলি যেই মিলটি রয়েছে, এটি এক ধরনের অনুপ্রাস। এরপরে আবার যদি আমি বলি যে রূপক এখানে কোথায় ব্যবহার করা হয়েছে, আমি যদি একটি রূপকের কথাই বলি, তাহলে আমাদের এই কবিতার পুরো যে বিষয় আছে সেই বিষয়টি একদম পরিষ্কার হয়ে যায়। যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, যে আমি এটার ব্যাখ্যাটা ম্যাডাম করবেন বিষয়বস্তু আলোচনার সময়। আমি জাস্ট একটু বলে রাখি যে এই বাক্যটি কিন্তু হচ্ছে আমাদের এই কবিতার টার্নিং পয়েন্ট। অর্থাৎ এই যে 30 চরণের একটি কবিতা, কবিতার মধ্যে 5টি স্তবক রয়েছে এবং 2টি চরিত্র রয়েছে, একটি হচ্ছে কবি এবং কবিভক্ত। তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন আরেকজনকে নানাভাবে প্রশ্ন করছে এবং প্রশ্ন করছে দুজন দুজনকে। শেষে যে উত্তরটা আমরা পাবো সেটি হচ্ছে কহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী। এই যে একটি সরাসরি না বলেও পরোক্ষভাবে একটি কথা বলে কবিতার মনের ভাবটি বুঝাতে পেরেছেন বা বুঝাতে চেয়েছেন, এটি হচ্ছে এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অলংকার হিসেবে আমি বলবো। এছাড়া কবিতার যেই অলংকারগুলো আছে, এর বাইরেও যদি আমরা এই কবিতার দিকে একটু লক্ষ্য করি, এই কবিতাটা কিন্তু নাট্যগুণ সম্পন্ন। এখন প্রশ্ন আসতেই পারে যে কিভাবে এটি নাট্যগুণ সম্পন্ন। যেমন আমরা যদি বলি যে নাটকের সাথে অন্যান্য সাহিত্যকর্মের পার্থক্যটা আসলে কোথায়। প্রথম পার্থক্য হচ্ছে নাটকে সংলাপ থাকে, অন্যান্য সাহিত্যকর্মগুলোতে আসলে ওরকম ভাবে সংলাপ উপস্থাপন করা হয় না। আমাদের এই কবিতার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরাও দেখবো যে এখানে কবি এবং কবিভক্ত দুইজনের মধ্যে কিন্তু সংলাপ হচ্ছে, দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এখানে কবি নিজে কবিভক্তকে প্রশ্ন করেছেন 12 বার এবং কবিভক্ত কবিকে প্রশ্ন করেছেন 7 বার। তাদের মধ্যে কথোপকথন হচ্ছে এবং ঘটনাটি কিন্তু ধীরে ধীরে একটি পরিসমাপ্তির দিকে যাচ্ছিল। এবং যদি আমরা পরিসমাপ্তির কথাই চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখবো প্রথম থেকে কিন্তু একটি গল্প অগ্রসর হচ্ছে ধীরে ধীরে। গল্প কোন দিকে মোড় নিচ্ছে আমরা কিন্তু প্রথম দিকে বুঝতেই পারবো না। শেষে গিয়ে লেখক এটি পরিষ্কার করবেন যে কেন তিনি এত উন্মনা, তিনি কেন উদাসীন, তিনি কেন বসন্ত আসার পরেও নিজেও সজ্জিত হননি, বসন্তকে নিজে বরণ করে নেননি। তো এরকম একটি ঘটনা রয়েছে, সেই হিসেবে আমরা বলবো এটার মধ্যে একটি আখ্যানও রয়েছে এবং নাটকে যে ঘটনা থাকে এটির মধ্যে সেই ঘটনা রয়েছে। এখানে একটি ট্র্যাজেডি রয়েছে, কারণ এটি মূলত একটি বিরহ গাথামূলক গীতি কবিতা। তো যার শেষে একটি করুণ কাহিনী আমরা দেখব। সেই হিসেবে আমরা এই
কবিতাটির মধ্যে ট্র্যাজেডিও কিন্তু লক্ষ্য করব। আমি একটু বলার চেষ্টা করি। দেখো, আমি বাচ্চাদেরকেই বলছি, যেহেতু আমার মূল শ্রোতা তারা আজকে, তো আমরা এবার কবিতাটা একটু বিশ্লেষণ করবার চেষ্টা করি। কিন্তু পুরো কবিতা, আমাদের যে সময়ের কথা ভাই বললেন, ওটা তো আসলে সম্ভব না। আমি প্রথম দিকটা একটু দ্রুত যে আমি রূপকটা একটু ব্যাখ্যা করব, কারণ ওটাই আমাদের বোঝবার অনেকখানি ব্যাপার রাখে। ওখান থেকে আমাদের উচ্চতর দক্ষতা বলো বা ওখান থেকে যে শুধু বাচ্চারা না, বাচ্চাদের বাবা মায়েরাও অনেকে দেখছে আপনাকে এবং আপনি কথা শুনছে অনেকে। পরম সৌভাগ্য। তাহলে আমি একটু কবিতার বিশ্লেষণে চলে যাচ্ছি। আমরা নিশ্চয়ই আমাদের মাথার মধ্যে আছে যে কবি ভক্ত বঞ্চিত হয়েছেন কবির কবিতা থেকে, যার কারণে তিনি বসন্তকে বরণ করতে পারছেন না। সেই কবি ভক্ত, বঞ্চিত কবি ভক্ত বা পাঠক কবিকে প্রশ্ন করছেন এভাবে, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কবি ভক্ত বলছেন যে প্রকৃতির বুকে তো বসন্ত এসে গেছে, তুমি তাকে বরণ করে নেবে না তব বন্দনায়, তোমার বন্দনা গীতিতে। কবির বন্দনা মানে তার কবিতা। তো তুমি বসন্তকে বরণ করে নিবে না তোমার লেখায়? এ কথা শুনে কবি বলছেন, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। স্নিগ্ধ কেন? তার আঁখিটা কেন স্নিগ্ধ? আঁখিটা এসেছে কোথা থেকে? আমাদের ব্যুৎপত্তি গুলো কিন্তু জানতে হবে। অক্ষি থেকে এসেছে আঁখি। তো এই যে তিনি আঁখি স্নিগ্ধ, তার কারণ আমরা ধরে নিতে পারি যে তিনি তার সেই প্রিয় মানুষটা হারানোর বেদনায় এতটাই ভারাক্রান্ত হয়ে আছেন যে তিনি আসলে তার কান্না লুকিয়ে এসেছেন এখানে। কবি ভক্তের উত্তর দিতে গিয়ে তিনি তার চোখের পানি মুছে এসেছেন, তাই তার চোখ ভেজা ছিল, সে কারণেই তার স্নিগ্ধ চোখ। স্নিগ্ধ আঁখি তুলি বলছেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখান থেকে কিন্তু একটা প্রশ্নও আসে যে এই কবিতায় কার সংলাপের মধ্য দিয়ে আমরা বসন্তের বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। আমরা এখানেও দেখব যে সুফিয়া কামালি কিন্তু বসন্তের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছেন, আবার পরের আরেকটা প্যারাতেও দেখব যে তার কথাতেই কিন্তু বসন্তের বন্দনা আসছে। তিনি কি বলছেন? বসন্ত এলে যা যা হয় সেসব কি হয়েছে, কি কি হয় তিনি বলেছেন, দক্ষিণা দুয়ার গেছে খুলে। অর্থাৎ বলছে যে বসন্ত এলে যে বাতাবি নেবুর ফুল ফোটে, আমের গাছে মুকুল আসে, দক্ষিণ দিক থেকে যে বাতাস প্রবাহিত হয়, অর্থাৎ বসন্তের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কি সব শুরু হয়েছে। আর এই আমের মুকুল আর বাতাবি নেবুর ফুলের গন্ধ আমরা জানি, বিশেষ করে রাজেন্দ্রপুরের দুটো জিনিসই ভীষণ। হ্যাঁ, তো এই যে শীতের শেষে যে প্রকৃতির বুকে যে এই পালা বদলের যে ব্যাপারগুলো আসে, বিশেষ করে আমের মুকুলের তীব্র গন্ধ, বাতাবি নেবুর ফুলের যে তীব্র গন্ধ, এটা একটা মোহ জাগানিয়া গন্ধ, এক ধরনের মাদকতা আছে। তো কবি সুন্দর করে উপস্থাপন করছেন যে তাদের গন্ধে পাগল হয়ে আমাদের দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসে সে অনিয়মিত প্রবাহিত হয়। সেটা কি হচ্ছে? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণা কথাটাও এসেছে দক্ষিণ থেকে, যে দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাসটা কি এই আমের মুকুল আর বাতাবি নেবুর ফুলের গন্ধে উতলা হয়ে গেছে, অধীর হয়েছে। এ কথা শুনে কবি ভক্ত ভীষণ অবাক হয়েছেন, বলছেন, এখনো দেখনি তুমি? কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? বলছে কবিকে যে তুমি কেন এরকম উন্মনা হয়ে আছো। উন্মনা হচ্ছে আনমনা, আমরা আনমনা হিসেবে জানি। তুমি কেন এরকম হচ্ছে অন্য মনস্ক হয়ে আছো, তোমার কি হয়েছে? কোথা তব নব পুষ্প সাজ, তুমি এগুলো কেন দেখোনি? তুমি প্রতি বছর তো বসন্ত এলে বসন্তের ফুল দিয়ে নতুন করে তুমি তোমার নিজের শরীর সাজাও, তোমার গৃহ প্রাঙ্গণ সাজাও, তোমার কাব্য শরীর সাজাও, এবার তোমার সেই সাজসজ্জা কোথায়? এ কথা শুনে কহিল সে সুদূরে চাহিয়া, অর্থাৎ অন্য মনস্ক ভাবে বলছে, সে চেয়ে আছে এখানে, কিন্তু তার দৃষ্টি একদম সীমার বাইরে, সামনে নাই। কি বলছেন? অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। দেখো,
কবি বসন্ত কে এই কারণে খেয়াল করেননি যে বসন্ত তার প্রিয় না, বরং আমরা তার এই বর্ণনার মধ্য দিয়ে সুন্দর করে বুঝতে পারছি যে বসন্ত আসলে কবির কতটা প্রিয়। যে বসন্তের এই যে 10 মাস পরে যে প্রকৃতির বুকে বসন্ত আসে, এটা তার কাছে মনে হচ্ছে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে, অর্থাৎ দূর সমুদ্র, দৃষ্টিসীমার বাইরে অলখের পাথার, পাথার মানে সমুদ্র, অলখ এসেছে অলক্ষ্য, অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে, অর্থাৎ দূর সমুদ্রপথ পাড়ি দিয়ে একটা ছোট্ট নৌকা আসতে, সমুদ্র পাড়ি দিতে তার যে দীর্ঘ সময় লাগে, বসন্তের আগমনটাও কবির কাছে এরকম দীর্ঘ। তার মানে কি, আমাদের প্রতীক্ষার প্রহরগুলোই তো দীর্ঘ হয়, তাই না? আমরা প্রিয় কোনো কিছুর জন্য যখন প্রতীক্ষা করি, সেই প্রতীক্ষার সময়গুলোই কিন্তু দীর্ঘ হয়। এই কথা দিয়ে আমরা বুঝতে পারি যে কবি বসন্তের আগমনের জন্য কতটা উদ্গ্রীব হয়ে থাকেন, অথচ এবার তিনি কিছুই দেখেননি। বলছে সে কি এসেছে, তার আগমনী গান বেজেছিল। বসন্তের আগমনী গান কি? বসন্তের যে প্রকৃতি যে নতুন রূপে সাজে, আমরা কোকিলের কুহু কুহু ডাকের কথাও বলতে পারি। হ্যাঁ, বলেছে কি আমাকে সে প্রভাবিত করবার চেষ্টা করেছিল, আমি কিছুই দেখি নাই, আমি এগুলো সন্ধান রাখতে পারি নাই, খোঁজ রাখতে পারি নাই। তার মানে কি, তিনি বসন্তকে বরণ করবার মতো মানসিক অবস্থায় নাই। এ কথা শুনে কবি ভক্ত বলছেন, কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কবি ভক্ত কবির কাছে তার প্রার্থনা, তার নিবেদন রাখছেন যে এখনো সময় আছে, তুমি এখনো কবিতা লিখে ফেলো না বসন্তকে নিয়ে। তোমার লেখার মধ্য দিয়ে আমি বসন্ত বন্দনা শুনি, তোমার কাছে এ আমার প্রার্থনা। এ কথা শোনার পরে আমরা দেখছি কবি কিন্তু এড়িয়ে যাবার চেষ্টা করছেন, তিনি লিখতেও চাইছেন না, আবার তার অপারগতার কারণও তিনি ব্যাখ্যা করতে চাচ্ছেন না। ওই যে তার ঘটনাটা তার ব্যক্তি জীবনের, তো তিনি বলছেন, কহিল সে মৃদু মধুস্বরে, তার বেদনা তার কণ্ঠকে ভারাক্রান্ত করে ফেলেছে, তাই সেই কণ্ঠের সেই উষ্ণতা কিন্তু নাই, তেজোদ্দীপ্ততা কিন্তু নাই, সেই কণ্ঠটায় মৃদু মধু, শান্ত হয়ে গেছে বেদনায়। কি বলছেন, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া রহে নিশে, ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। তিনি বলছেন যে থাক না, আমি এবার না হয় বসন্তকে নিয়ে কবিতা রচনা নাই করলাম, আমি বসন্তকে নিয়ে কবিতা রচনা করি নাই বলে কি বসন্তের আশা কি থেমে আছে বলো? বা প্রকৃতির বুকে ফাগুন মাস এলেই যে বাংলাদেশের প্রকৃতিতে তাকে তার স্বরূপে আবির্ভূত হতে হবে, এটা তো সে জানে, এবং জানে বলে ফাগুন মাসের কথা স্মরণ রেখে সে কিন্তু প্রকৃতির বুকে আবির্ভূত হয়েছে। এ কথা শুনে এটা কি অবুঝ কবি ভক্ত, আবেগী কবি ভক্ত, কবি ভক্তের সাথে সবসময় ভক্তের সাথে কিন্তু এক ধরনের একটা হৃদয়ের একটা সম্পর্ক, আবেগের একটা সম্পর্ক দাঁড়িয়ে যায়, ওই সম্পর্ক অবুঝ একটা সম্পর্ক। সেই জায়গা থেকেই কবি ভক্ত বলছেন, ওগো কবি, অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কি বলছেন, যে তোমার এত পছন্দের ঋতু, তোমাকে না জানিয়েই প্রকৃতির বুকে এসে গেছে বলেই কি তুমি তার উপরে অভিমান করেছো? মানে ব্যাপারটা এরকম ছোটবেলার মতো যাও, যে তোমার খুব পছন্দের মামা ফুপু চাচা অথবা তোমার খুব পছন্দের কোনো খাবার, চকলেট চিপস বাবা এনে রেখে দিয়েছেন লুকিয়ে, বা ভুলে গেছেন, তারপরে তুমি যখন দেখলে তখন তুমি খুব ঠোঁট ফোলাবে না যে ও তুমি আসছো, তুমি এটা আনছো, আমাকে জানালে না, যাও আমি এটা নিব না, যাও তোমার সাথে কথা বলবো না। মানে এরকম এরকম একটা অবুঝ আদরের আবেগের একটা সম্পর্ক, যে তুমি তোমাকে না বলে চলে এসেছে তোমার এত পছন্দের ঋতু, তুমি কি সে কারণেই অভিমান করে আছো? তো তারপরে বলছে, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কি বলছে, যে কবি ভক্ত কবির কবিতা কতটা পছন্দ করেন, যে এইখানে তার প্রমাণ। এটা অনেক বড় একটা পাওয়া একজন কবির জন্য, তার ভক্ত তাকে এত এত আবেগ মিশিয়ে বলছে যে যদিও প্রকৃতির বুকে বসন্ত এসেছে, কিন্তু তুমি তাকে নিয়ে কবিতা রচনা করো নাই বলে তার আবেদন বা তার আগমন তুমি ম্লান করে দিয়েছো, বৃথা করে দিয়েছো, ব্যর্থ করে দিয়েছো। এ কথা শুনে কবি গায়েই মাখলেন না, কারণ কবি খেয়াল করছেন, আসলে তো কবি তো দেখছেন যে বসন্ত এসেছে, কিন্তু আসলে তিনি তাকে বরণ করতে পারছেন না তার মানসিক অবস্থার কারণে। তো তিনি বলছেন, সে কথা গায়ে নামে কি পরম হেলায় তিনি বললেন, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভে নিকি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই
অর্ঘ্য বিরাজন। আমরা কিন্তু আবার দিচ্ছি বসন্তের সেই বৈশিষ্ট্যগুলো। বসন্ত এলে প্রকৃতি কি করে দেখো, যে ঋতুর রাজা হচ্ছে বসন্ত, সেই ঋতুর রাজাকে, রাজা বা সম্মানিত কেউ আসলে আমরা তাকে আমাদের প্রাণের অর্ঘ্য নিবেদন করবার চেষ্টা করি, আমাদের যতটুকু সাধ্য তা দিয়ে। হ্যাঁ, তোমরা দেখো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিশেষ কেউ এলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করি। হ্যাঁ, তো ঠিক একইভাবে যে প্রকৃতি যেহেতু, প্রকৃতির বা ঋতুর রাজা যেহেতু বসন্ত, সে যখন আসবে প্রকৃতি তো তাকে খালি হাতে বরণ করতে পারে না, তার আবেগী হৃদয় আর সে তখন কি করে, তার শাখায় শাখায় ফুল দিয়ে একেবারে সজ্জিত করে ফেলে। কিসের জন্য? ওই যে তোমাদের শিশুদের আমরা যেমন করে বিশেষ কেউ আসলে দুপাশে হাতে ফুল দিয়ে সাজুগুজু করিয়ে দাঁড় করিয়ে রাখি, এরকমই যেন একটা অবস্থা। তো বলছে যে তুমি কেন এই কথা বলছো যে আমি তার বসন্তকে নিয়ে কবিতা রচনা করি নাই বলে তার আগমনকে আমি বৃথা করে দিয়েছি? দেখো তো কোথায় অস্বাভাবিকতা আছে। তুমি দেখো ফুল কি ফোটেনি শাখে শাখায় শাখায়, কি ফুলেরা ফোটে নাই? এই ফুলরা কেন ফুটেছে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন। এই ফুল দিয়ে পুষ্পের আরতি, সমাসবদ্ধ একটা শব্দ। আমরা জানি শব্দ গঠনের নানান প্রক্রিয়া আছে, তার মধ্যে সমাস একটা। তো এই সমাসবদ্ধ শব্দটা হচ্ছে পুষ্পের আরতি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন বলছে যে এই ফুল দিয়ে কি আরতি বা শ্রদ্ধা নিবেদন করেনি? আমরা পূজা মণ্ডপে দেখি দেবী এলে তাকে যেমন ধূপ ধুনো দিয়ে আমরা আরতি নিবেদন করি, এটা আসলে আমাদের অন্তরের শ্রদ্ধা, এটা একটা প্রকাশ। তো বলছে যে কি বলে ওর নাম, ঋতুর রাজাকে শ্রদ্ধাঞ্জলি দেবার জন্য গাছে গাছে কি ফুল ফোটেনি? সেটা দিয়ে কি তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেনি? তারপরে কি বলছে, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ্য বিরচন। বলছে যে মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাই? মাধবী ফুল খুব রেয়ার একটা ফুল, এই ফুলটা মাঘ মাসেই ফোটে এবং খুব অল্প সময়ের জন্য ফোটে, অসম্ভব সুন্দর তার গন্ধ, মাদকতাময় গন্ধ। বলছে যে এই মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাই? মাধবী ফুল কি ফোটে নাই? তার বুকে কি সেই মুগ্ধতা নিয়ে সেই যে গন্ধ, মাদকতাময় যে গন্ধ, মাতাল করা যে গন্ধ, সেটা কি নাই? করে নাই অর্ঘ্য বিরচন, অর্ঘ্য শ্রদ্ধাঞ্জলি, সে কি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নাই? কবি ভক্ত আর কোনো কথা খুঁজে পাচ্ছেন না, বলছেন হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? যে বসন্তকে নিয়ে তুমি কেন এরকম উদাসীন হয়ে আছো, কি হয়েছে তোমার? তো বলছে যে সব মানলাম, স্বাভাবিক আছে, তোমার কথা ঠিক যে তার আবেদন ক্ষুণ্ণ হয়নি, সব স্বাভাবিক আছে, তারপরেও বলছে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? এতক্ষণ যা বলেছেন কবি ভক্ত সেটা কবি সহ্য করতে পেরেছেন, সেটাকে পাশ কাটিয়ে যেতে পেরেছেন, কিন্তু এখন যেভাবে ইমোশনালি তাকে সে ধরেছেন সেইটা কিন্তু আর আমাদের সুফিয়া কামাল পাশ কাটিয়ে যেতে পারছেন না। বলেছেন তুমি একজন কবি, সব স্বাভাবিক আছে, রাজা এসেছে, কিন্তু রাজাকে যদি তুমি তার যোগ্য সম্মানটুকু, প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যদি না দাও, তাহলে রাজা তার নিজের উদারতায় কিছুই বলবেন না, কিন্তু তিনি তো মনে মনে ব্যথা পাবেন, কারণ তুমি কবি, তুমি তাকে নিয়ে কবিতা রচনা করবে, এটাই স্বাভাবিক। কেমন ব্যাপারটা, ধরো ক্লাসে তোমার টিচার এসেছেন বা প্রিন্সিপাল স্যার এসেছেন, তুমি আমাদের যে ম্যানার গুলো আমরা জানি সেই ম্যানার গুলো যদি আমরা না দেখাই, তাহলে যিনি এলেন তিনি তার উদারতায় হয়তো কিছুই বলবেন না আমাদের, কিন্তু মনে মনে তো কষ্ট পাবেন, তাই না? এরকম একটা ব্যাপার। তো বলছে যে যদিও এসেছে তুমি তাকে উপেক্ষা করেছো, এই উপেক্ষা করাতে ঋতুর রাজা বসন্ত ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। এই কথা একজন কবি কোনোভাবেই কিন্তু গ্রহণ করতে পারেন না, কারণ আমরা জানি যে দেখো কবিতা বা সাহিত্যের জন্মই হয় হচ্ছে কবি মনের পরিপূর্ণতা থেকে। এই যে পরিপূর্ণ কবির হৃদয়, সেই পরিপূর্ণ কবির হৃদয় আসলে বসন্তের জন্য পরিপূর্ণ নাই, সে বেদনার রসে পরিপূর্ণ আছে, তার স্বামী হারানোর যে বেদনা, সেই বেদনার কারণেই সে আসলে বসন্তকে বরণ করতে পারছেন না। কিন্তু তারপরে একজন কবি ভক্ত যখন কবিকে এই দোষ দেন যে তুমি তাকে উপেক্ষা করেছো, আসলে তো তিনি উপেক্ষা করেননি, তার কবির হৃদয় বেদনার রসে পরিপূর্ণ হয়ে আছে বলে তিনি এটা গ্রহণ করতে পারছেন না, বরণ করতে পারছেন না, সেই কারণে আসলে তিনি কবিতাও লিখতে পারছেন, এটা তার অপারগতা। এখন তিনি আর চুপ রইলেন না, কিন্তু ওই যে বলেছি প্রচন্ড ব্যক্তিত্ববান কবি, তিনি তার ব্যক্তিগত জীবনকে পাঠকের সামনে আনবেন না, এটা খুবই স্বাভাবিক। আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে পাবলিক করতে চাই না, এরকমই একটা চেতনা। তো তিনি তখন দেখলেন যে এদিকে তার দায়বদ্ধতা শিল্পী হিসেবে, কবি হিসেবে, যে এই দোষ তো গায়ে মাখা যায় না, তাহলে কি করা যাবে? তখন তিনি বললেন, কিন্তু ওই যে একটা অলংকার ব্যবহার করলেন, স্যার বললেন
সেটা হচ্ছে রূপক। রূপক মানে এটা হচ্ছে বলে এক বোঝায় আরেক, অর্থাৎ এই ধরনের রচনার দুটো ভাববস্তু থাকে। একটা হচ্ছে তার বাইরের বর্ণিত ভাববস্তু বা আপাত বর্ণিত ভাববস্তু, আরেকটা তার অন্তর্নিহিত ভাববস্তু। এবং বাইরের গল্পটা আসল গল্প নয়, ভেতরের যে গল্পটা ওটাই হচ্ছে আসল। তো এখানে তিনি বললেন এক, বোঝালেন আরেক। তিনি বললেন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী চলিয়া গিয়াছে ধীরে রিক্ত হস্তে, চলিয়া গিয়াছে ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তার অপারগতার কথা তিনি এবার ব্যাখ্যা করলেন, তবে কেমন করে? একটা আড়াল নিয়ে। তিনি বাইরের গল্পে আমরা মনে হচ্ছে যে তিনি মাঘের সন্ন্যাসী চলে গেছেন বলে বেদনায় ভারাক্রান্ত হয়ে আছেন এবং সে কারণে তিনি বসন্তকে বরণ করতে পারছেন না। তো মাঘের সন্ন্যাসী, মাঘ মাসকে সন্ন্যাসীর সাথে কেন তুলনা করলেন? আমাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে মাঘ মাসকে কেন তিনি সন্ন্যাসী বললেন। সন্ন্যাসীর বৈশিষ্ট্য কি বলো দেখি? সর্বত্যাগী। সে সব কিছু ত্যাগ করে চলে যায়, স্থাবর অস্থাবর সমস্ত কিছু, সন্তান স্ত্রী বাবা মা সবাইকে ছেড়ে সে চলে যায়। মাঘ মাসটাও এরকম সর্বত্যাগী। সে কি করে বলো? যাবার সময় গাছে, গাছ, তোমরা একটা গাছের চেহারা চিন্তা করো, যে পুত্রহীন, কি বলে, পুষ্পহীন, পত্রহীন, অর্থাৎ তার না আছে ফুল না আছে পাতা, একদম শুধু কঙ্কালটা আছে। তাহলে সে নিঃস্ব হয়ে রিক্ত হয়ে চলে যায়, এবং যাবার সময় কি সে কিছু নিয়ে যায়? নেয় না। এই যে সন্ন্যাসীর যেমন সর্বত্যাগী, এই মাঘ বা শীতকালটাও এরকম সর্বত্যাগী ঋতু। এই সর্বত্যাগীর কারণে দুটাকে মিলে তিনি বললেন যে কুহেলি উত্তরি তলে, কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, কুয়াশার চাদর মুড়ি দিয়ে কি চলে গেছে? শীতকাল চলে গেছে। এটা হচ্ছে তার বাইরের গল্পটা, যে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতকাল চলে গেছে, তাই তাকে আমি ভুলতে পারছি না, তাকে হারানোর বেদনায় আমি লিখতে পারছি না। কিন্তু তিনি বললেন কি, বোঝালেন হচ্ছে যে এই শীত সর্বত্যাগী, তার জীবনে এরকম একটা রিক্ততা এসে ছুঁয়েছে। সেই রিক্ততা তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু। এই মৃত্যু তাকে হারানোর যে বেদনা, এটাও তাকে কি করেছে? রিক্ত করেছে, নিঃস্ব করেছে। আবার নেহাল হোসেন যে চলে গেছেন, তিনিও সবকিছু ত্যাগ করে চলে গেছেন। তাহলে দেখো যে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী দিয়ে সর্বত্যাগী ঋতু শীতকে বোঝাচ্ছে, বলছে, কিন্তু বোঝাচ্ছে আসলে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু। অর্থাৎ সন্ন্যাসী যেমন সর্বত্যাগী, মৃত্যুও কিন্তু তাই। আমরা সবকিছু ত্যাগ করে খালি হাতে নিঃস্ব হয়ে রিক্ত হয়ে চলে যাই কোথায়? পুষ্পশূন্য দিগন্তের পথে, না ফেরার দেশে। ওখানে কিছুই নাই। কবি তার সে প্রথম স্বামীকেও এভাবে হারিয়েছেন, এবং তার স্বামীও তাকে রিক্ত করে নিঃস্ব করে চলে গেছেন। কবিও তার বেদনায় এতটাই ভারাক্রান্ত যে বসন্তকে বরণ করবার মতো মানসিক অবস্থাতেই তিনি নাই। এভাবে কবিতাটা শেষ হয়ে গেছে। ইতি টানতে হবে, টানার আগে শেষবারের মতো যাব জনাব তারিকুল ইসলাম জনির কাছে, তারপরে মঞ্জু ম্যামের কাছে যাব, তার গানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। জনাব তারিকুল ইসলাম জনি, আপনার শেষ কথা শুনতে চাই, আজকের অনুষ্ঠানের শেষ কথা। ধন্যবাদ স্যার। সর্বশেষ আমি সেই কথাটি বলতে চাই যে আজকের শিক্ষকের বৈঠকখানা যে বিষয়ের উপরে হলো, সুফিয়া কামালের তাহারি পরে মনে, এটা হয়েছে আসলে যে কোনো কলেজের বা সব ধরনের ছাত্রদের জন্যই। তো এই প্রোগ্রামটি দেখে যদি তোমরা কিছুটা হলেও উপকৃত হও, তাহলে হয়তোবা আমাদের যে পরিশ্রম আছে, আমাদের যে চেষ্টা আছে, সেই চেষ্টাটা সার্থক হবে। যদিও 1 ঘন্টার একটা প্রোগ্রাম, একটা কবিতা ভালোভাবে বিশ্লেষণ করা, এর সম্পূর্ণ বিশ্লেষণ করা প্রেক্ষাপট অতটা ভালোভাবে হয়তো উপস্থাপন করা যায় না, তারপরেও এই সময়টুকুতে চেষ্টা করেছি যে তোমাদের কাছে কিছু তথ্য তুলে ধরা, যে তথ্যগুলো হয়তোবা তোমরা পড়তে বসলে যদি তোমরা একটু রিমেম্বার করো, তাহলে হয়তোবা তোমাদের প্রস্তুতি আরো অনেক ভালো হবে। তো শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে তোমাদের পাশে আছি, আশা করি ভবিষ্যতেও থাকবো যে কোনো প্রয়োজনে। এবং যারা এতক্ষণ যাবত আমাদের শিক্ষকের বৈঠকখানা দেখেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জনাব তারিকুল ইসলাম জনি। আমরা এবার আবার ম্যাডামের কাছে ফিরে যাব। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ম্যাডাম গান না শুনে আজকে আপনাকে আমরা চাচ্ছি না। কেউ, অনেকের অনুরোধ আছে, আপনি হয়তো আজকে কারো মন্তব্য পড়তে পারেনি সময় কমের কারণে, তো আপনি শেষ কথা বলে বিদায় নিয়ে গানটা শুরু করবেন, কারণ গানের পরে আমরা আর কথা বলবো না। আমার কথা এখানেই শেষ, যে আগামী শনিবার রাত 8টায় দেখা হবে
অন্য কোনো বিষয় নিয়ে শিক্ষকের বৈঠকখানার 8ম বৈঠক ম্যাডামের একটি গান দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানবো। আমরা দুজনই বিদায় নিচ্ছি, তারিকুল ইসলাম জনি এবং আমি ম্যাডামকে স্ক্রিনে দিচ্ছি এবং তার গান শোনার মধ্য দিয়ে আমরা সবাই আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানছি। শিক্ষকের বৈঠকখানাকে অশেষ কৃতজ্ঞতা, আকবর সিদ্দিকী ভাইকে অশেষ কৃতজ্ঞতা আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার খুবই ভালো লাগছে। ওই যে বলেছি যে আসলে রাজেন্দ্রপুরের সাথে আমার একটা আবেগের সম্পর্ক, তো ঘুরে ফিরে মনের কোণে এমন কোনো দিন আসে না যে আমি রাজেন্দ্রপুরকে স্মরণ করি না, কারণে অকারণেই রাজেন্দ্রপুর আসে। তো খানিকটা হলেও যে আমি সেই সান্নিধ্যটা পাচ্ছি, এটা আমার অনেক বড় পাওয়া। অনেক ধন্যবাদ শিক্ষকের বৈঠকখানাকে। আর শিক্ষক হিসেবে তো আমাদের আসলে দায়িত্ব তোমাদের বিষয়গুলোকে আসলে বুঝিয়ে দেওয়া, আনন্দের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া। এত অল্প সময় তো সেটা হয় না, তারপরেও চেষ্টা করেছি। আর বলবো এই কোভিড-19 এই ছোবলে আমরা যে আজকে এরকম করে কারারুদ্ধ হয়ে আছি, এই অবস্থায় আমরা যেন নিজেদের মানসিক শক্তি যেন হারিয়ে না ফেলি। মানসিক শক্তি একমাত্র আমাদের প্রতিষেধক। আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের টিকে থাকতে হবে। আমরা স্বাস্থ্যবিধি মানবো, বেঁচে থাকবো, আনন্দ নিয়েই থাকবো। সদা থাকো আনন্দে। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে। সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে। সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে সদা থাকো আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। সন্ধ্যায় গৃহে আনন্দ গানে সদা থাকো আনন্দে। সম্পদে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে। নিন্দা অপমানে সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে। নিন্দা অপমানে সবারে ক্ষমা করে থাকো আনন্দে, সবারে ক্ষমা করে থাকো আনন্দে। চিরমৃত নির্ঝরে শান্তির সমানে সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে। সংসারে নির্ভয়ে নির্মল
প্রাণে সদা থাকো আনন্দে।